আচ্ছা, মানে কি হবে যদি আমি আপনাদের বলি যে আজ থেকে প্রায় ১৩.৮ বিলিয়ন বছর আগে যে প্রচণ্ড বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ হয়েছিল, হুম। মানে যার মধ্য দিয়ে আমাদের এই দৃশ্যমান মহাবিশ্বের জন্ম হয়েছিল, সেটা আসলে উম একজন অনন্ত অসীম সত্তার কেবল একটা সাধারণ নিঃশ্বাস ছাড়ার ফল। বাপরে, শুরুতেই বিশাল একটা প্রশ্ন। একদম। আর ধরুন, ঠিক এই মুহূর্তে আমরা যখন এখানে বসে কথা বলছি, তখন মহাশূন্যের কোথাও না কোথাও এমন আরও কোটি কোটি মহাবিশ্ব ঠিক এভাবেই নিঃশ্বাসের সাথে জন্ম নিচ্ছে। মানে ভাবা যায়? এটা সত্যি আমাদের চিন্তার জগৎকে একটা প্রবল ধাক্কা দেয়। কারণ সাধারণ রৈখিক চিন্তাভাবনা থেকে দেখলে মনে হতে পারে মহাবিশ্ব তো একটাই। রাইট। আমরা তো ছোটবেলা থেকে সেটাই জেনে এসছি। ঠিক, আমরা ভাবি একজন ঈশ্বর বা পরম সত্তা আছেন, যিনি সব তৈরি করেছেন, তিনিই সব দেখাশোনা করছেন এবং একদিন সব ধ্বংস করবেন। কিন্তু আপনি যদি প্রাচীন বৈদিক বিশ্বতত্ত্ব বা কসমোলজির পাতা উল্টান, মানে আমাদের চেনা মহাজাগতিক চিন্তার ছাদটা যেন মুহূর্তে উড়ে যায়, তাই না? একদম তাই। অনেকেই হয়তো একে নিছক কিছু পৌরাণিক রূপকথা বা কল্পকাহিনীর মোড়কে দেখতে অভ্যস্ত। কিন্তু আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই টেক্সটগুলোর গভীরে গেলে দেখা যায় এর পরতে পরতে লুকিয়ে আছে স্থান, কাল এবং মহাজাগতিক গঠনের এক অবিশ্বাস্য গাণিতিক কাঠামো। একটা বিশাল তাত্ত্বিক ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, আমরা যাকে আজ মাল্টিভার্স থিওরি বলছি, মানে বহু মহাবিশ্বের ধারণা, তার বীজ কিন্তু হাজার হাজার বছর আগেই এই দর্শনগুলোতে বপন করা হয়েছিল। ওকে, তো চলুন আজকের এই তাত্ত্বিক বিশ্লেষণে বিষয়টা একটু ভেঙে দেখা যাক। মাল্টিভার্সের কনসেপ্টে যাওয়ার আগে আমাদের প্রচলিত ধারণার জায়গাটা একটু পরিষ্কার করি। আচ্ছা। আমাদের খুব পপুলার একটা ধারণা হলো ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, আর শিব ধ্বংস করেন। মানে ঈশ্বরের ভূমিকা এখানে খুব নির্দিষ্ট। কিন্তু আমাদের আজকের সোর্স বলছে মহাবিশ্ব মোটেও একটি নয়, বরং অগণিত মহাবিশ্ব রয়েছে। ঠিক, অগণিত। আর সবচেয়ে কৌতূহল উদ্দীপক বিষয়টা হলো এই মাল্টিভার্স পরিচালনার জন্য বিষ্ণুর শুধুমাত্র একটি রূপ কাজ করে না, বরং তার ৩টি সম্পূর্ণ ভিন্ন রূপ রয়েছে। রাইট। আর এর মধ্যে একদম শুরুতে, মানে যিনি সবকিছুর ঊর্ধ্বে অবস্থান করছেন, তার নাম বলা হচ্ছে মহাবিষ্ণু বা কারণোদশায়ী বিষ্ণু। কারণোদশায়ী নামটা একটু খটমট। হ্যাঁ, কিন্তু নামের মধ্যেই একটা বিরাট দর্শন লুকিয়ে আছে। খেয়াল করে দেখুন, কারণ মানে হলো কজ, বা যেখান থেকে সবকিছুর উৎপত্তি ঘটছে। আচ্ছা। আর ওদক বলতে আমরা বুঝি মহাসাগর, অর্থাৎ তিনি কারণ সাগরে শায়িত আছেন। এই কারণ সাগর কিন্তু আমাদের পৃথিবীর মতো কোনো সাধারণ জলের সাগর নয়। তাহলে এটা কি? এটি হল সম্ভাবনার অনন্ত মহাশূন্য। আর এই মহাবিষ্ণুর সবচেয়ে বিস্ময়কর কাজটা হল তার শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়া। ও আচ্ছা, ওই যে শুরুতে আমি বিগ ব্যাংয়ের সাথে যেটার তুলনা করলাম। ঠিক ধরেছেন। শাস্ত্র বলছে মহাবিষ্ণু যখন শ্বাস ছাড়েন বা এক্সহেল করেন, তখন তার শরীরের বিলিয়ন ট্রিলিয়ন লোমকূপ থেকে অগণিত নতুন মহাবিশ্বের জন্ম হয়। বাপরে, বিলিয়ন ট্রিলিয়ন লোমকূপ! হ্যাঁ, এবং প্রতিটি লোমকূপ থেকে একটা করে মহাবিশ্ব। তার মানে এই শ্বাস ছাড়ার প্রক্রিয়াটাই প্রতিটি মহাবিশ্বের জন্য এক একটি বিগ ব্যাং। বিষয়টা ভাবলে আমার মাথায় দারুণ একটা উপমা কাজ করছে। কিরকম? এই পুরো প্রক্রিয়াটা তো অনেকটা একটা কসমিক বাবল মেশিনের মতো। মানে মেলায় যেমন দেখি না, সাবানের জলের মধ্যে রিং ডুবিয়ে ফু দিলে একসাথে অসংখ্য বুদবুদ বাতাসে উড়ে যায়। একদম। খুব সুন্দর একটা উপমা এটা। তাই না? ঠিক তেমনি মহাবিষ্ণুর এক একটি নিঃশ্বাসে বিলিয়ন বিলিয়ন সাবানের বুদবুদের মতো মহাবিশ্ব মহাশূন্যে ছড়িয়ে পড়ছে। আর প্রতিটি বুদবুদ এক একটি সম্পূর্ণ আলাদা মহাবিশ্ব। রাইট। এবং এই কসমিক বাবলের উপমাটা কিন্তু এই জটিল তত্ত্বকে বোঝার জন্য নিখুঁত। এখানে যে বিষয়টা সবচেয়ে চমকপ্রদ, তা হল আধুনিক বিজ্ঞানের সাথে এর অদ্ভুত মিল। মাল্টিভার্স থিওরি। হ্যাঁ, বিজ্ঞানের স্টিফেন হকিংয়ের মাল্টিভার্স থিওরির কথা তো অনেকেই জানেন। হকিং গাণিতিকভাবে বিশ্বাস করতেন যে বিগ ব্যাংয়ের মতো এত বিপুল শক্তির বিস্ফোরণের পর শুধুমাত্র একটিমাত্র মহাবিশ্ব তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। মানে শুধু একটা ইউনিভার্স তৈরি হওয়াটা লজিক্যাল না। ঠিক। তার মতে ওই বিস্ফোরণ থেকে বিলিয়ন বিলিয়ন মহাবিশ্বের সৃষ্টি হওয়াই যৌক্তিক। আর হাজার হাজার বছর আগে লেখা প্রাচীন পুরাণগুলো মহাবিষ্ণুর এই শ্বাস ছাড়ার রূপক ব্যবহার করে ঠিক ওই থিওরির কথাই বলে গেছে। দারুণ একটা ব্যাপার। তার মানে মহাবিষ্ণু নিজেই হলেন স্পেস বা অনন্ত মহাশূন্য,
কারণ এই বুদবুদগুলো তো কোনো না কোনো জায়গায় ভাসতে হবে, তাই না? একদম লজিক্যাল পয়েন্ট। তিনি যদি নিজেই স্পেস না হন, তবে তার নিঃশ্বাস থেকে মহাবিশ্বগুলো বের হয়ে কোথায় যাবে? মানে মহাবিষ্ণুই হলেন সেই পরম ক্যানভাস। অত্যন্ত চমৎকার বলেছেন। মহাশূন্যকে আধুনিক বিজ্ঞানও এখন আর নিছক কিছু না থাকা বা শূন্য স্থান মনে করে না। স্পেস নিজেই একটি সত্তা, একটি ফ্যাব্রিক। মহাবিষ্ণু সেই অনন্ত স্পেসেরই প্রতিমূর্তি। এতক্ষণ আমরা দেখলাম মহাবিষ্ণু কিভাবে মাল্টিভার্স তৈরি করছেন, কিন্তু এবার একটা স্বাভাবিক প্রশ্ন মাথায় আসে। বলুন। ওই বাবলগুলোর ভেতরে আসলে কি হচ্ছে? মানে মহাবিষ্ণুর শরীর থেকে তো অগণিত মহাবিশ্ব বেরিয়ে এলো, কিন্তু সেই এক একটি নির্দিষ্ট মহাবিশ্বের ভেতরে কি চলছে? প্রতিটি মহাবিশ্বের একটা নিজস্ব মেকানিজম তো দরকার। রাইট। কে সেগুলোর ভেতরে দেখাশোনা করছে? ঠিক এই জায়গাটাতেই আসে বিষ্ণুর দ্বিতীয় রূপের ধারণা। মহাবিষ্ণু যখন অসংখ্য মহাবিশ্ব সৃষ্টি করলেন, তখন তিনি নিজেকে অসংখ্য অংশে বিভক্ত করেন এবং প্রতিটি মহাবিশ্বের ভেতরে প্রবেশ করেন। আচ্ছা, মানে প্রতিটি বুদবুদের ভেতরে তিনি ঢুকে যান। হ্যাঁ, বিষ্ণুর এই দ্বিতীয় রূপটি হল গর্ভদোক্ষায়ী বিষ্ণু। গর্ভ নামের দিক থেকে দেখলে গর্ভ শব্দটি তো সরাসরি সৃষ্টির সূচনার সাথে যুক্ত, মানে যেখান থেকে জীবনের সঞ্চার হয়। ঠিক তাই। প্রতিটি মহাবিশ্বের একদম তলদেশে রয়েছে গর্ভদোক সাগর। গর্ভদোক্ষায়ী বিষ্ণু সেই নির্দিষ্ট মহাবিশ্বের গভীরে ওই সাগরের জলে শায়িত থাকেন। ও, বুঝতে পারছি। তা বলতে পারেন। শাস্ত্র অনুযায়ী তার নাভি থেকে একটি বিশাল পদ্ম ফুল ফুটে ওঠে। হ্যাঁ, এই পদ্মফুলের গল্পটা আমরা অনেকেই শুনেছি। আর সেই পদ্ম থেকে জন্ম নেন ওই নির্দিষ্ট মহাবিশ্বের ব্রহ্মা। এরপর এই ব্রহ্মা সেই মহাবিশ্বের ভেতরের সমস্ত গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি বা বিভিন্ন লোক তৈরি করেন। একটু দাঁড়ান, এখানে আমার একটা খটকা লাগছে। কি রকম? আমরা তো সবসময় জেনে এসছি যে ব্রহ্মাই হলেন মূল সৃষ্টা, কিন্তু এই কাঠামো অনুযায়ী ব্রহ্মাকে তো গর্ভদোক্ষায়ী বিষ্ণুর নাভিপদ্ম থেকে জন্ম নিতে হচ্ছে। এর মানে দাঁড়াচ্ছে ব্রহ্মা আসলে সবকিছুর মূলস্থপতি নন, তিনি বরং বিষ্ণুর দেওয়া একটা ব্লুপ্রিন্ট ব্যবহার করে কাজ করছেন, তাই তো? একদম ঠিক। এই উপলব্ধিটা খুবই জরুরি। ব্রহ্মাকে আপনি এই মহাজাগতিক কাঠামোর একজন প্রধান কন্ট্রাক্টর বা নির্মাতার সাথে তুলনা করতে পারেন। রাইট, কন্ট্রাক্টর। তাকে একটা নির্দিষ্ট মহাবিশ্ব বড়ার দায়িত্ব দেয়া হয়েছে, কিন্তু সেই নির্মাণের জন্য যে মূল ভিত্তিপ্রস্তর বা অ্যাঙ্কার প্রয়োজন, তা হলেন গর্ভদোক্ষায়ী বিষ্ণু। বলতে পেরেছি। তিনি মহাবিশ্বের ভিত্তিটাকে শক্তভাবে ধরে রাখেন, যাতে ব্রহ্মা তার সৃষ্টির কাজ চালিয়ে যেতে পারেন। কিন্তু এর একটা খুব ইম্পর্টেন্ট দিক আছে। সেটা কি? গর্ভদোক্ষায়ী বিষ্ণু ওই মহাবিশ্বের এতই গভীরে এবং মূলে থাকেন যে মহাবিশ্বের ভেতরে থাকা কোনো সত্তা, মানে এমনকি দেবতাদের পক্ষেও তাকে সরাসরি অ্যাপ্রোচ করা সম্ভব নয়। তিনি সম্পূর্ণ আনঅ্যাপ্রোচেবল। ও আচ্ছা, এটা তো অনেকটা কোনো বিশাল স্কাইস্ক্রেপার বা বহুতল ভবনের ফাউন্ডেশনের মতো। হ্যাঁ, একদম তাই। ফাউন্ডেশনটা মাটির অনেক গভীরে আছে বলেই পুরো বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, কিন্তু বিল্ডিংয়ের ভেতরের বাসিন্দারা তো আর বেসমেন্টের নিচে গিয়ে ফাউন্ডেশনের সাথে কথা বলতে পারে না। ঠিক বলেছেন। কিন্তু এখানেই তো একটা বড় সমস্যা তৈরি হচ্ছে। কি রকম সমস্যা? যদি গর্ভদোক্ষায়ী বিষ্ণু আনঅ্যাপ্রোচেবল হন, তবে মহাবিশ্বে কোনো বিপদ এলে দেবতারা কার কাছে যাবেন? ধরুন কোনো কসমিক ইমব্যালেন্স দেখা দিল, ব্রহ্মা তো কেবল সৃষ্টির কাজ করেন, ম্যানেজমেন্ট তো তার দায়িত্ব নয়। অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন। আর ঠিক এই সংকট মোকাবেলার জন্য বিষ্ণুর তৃতীয় রূপের উদ্ভব। তিনি হলেন ক্ষীরোদোক্ষায়ী বিষ্ণু। ক্ষীরোদোক্ষায়ী? আচ্ছা। শাস্ত্র অনুযায়ী প্রতিটি মহাবিশ্বের ভেতরে একটি বিশেষ জায়গা রয়েছে, যাকে বলা হয় ধ্রুবলোক বা পোল স্টার। মানে নর্থ পোল টাইপের কিছু। হ্যাঁ, এই ধ্রুবলোকে শ্বেত দ্বীপ নামক একটি গ্রহ আছে। শ্বেত মানে সাদা, হয়তো সেখানকার বিশুদ্ধ শক্তির কারণে বা বরফের আস্তরণের কারণে। সেই শ্বেত দ্বীপেই রয়েছে ক্ষীর সাগর বা মিল্ক ওশন। ও, এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলজনক হয়ে ওঠে। হ্যাঁ নাকি? হ্যাঁ, কারণ এই যে ক্ষীরসাগরে অনন্ত নাগের উপর যিনি শায়িত থাকেন এবং যার পদতলে লক্ষ্মীদেবী বসে থাকেন, ইনিই তো আমাদের সেই পরিচিত বিষ্ণু। একদম সঠিক ধরেছেন। মানে যাকে আমরা ছোটবেলা থেকে ক্যালেন্ডারে বা টিভি সিরিয়ালে দেখে আসছি। ইনিই হলেন সেই অ্যাপ্রোচেবল বিষ্ণু। গর্ভদোক্ষায়ী বিষ্ণুর কাছে যেহেতু পৌঁছানোর উপায় নেই, তাই মহাবিশ্বের দৈনন্দিন সমস্যা সমাধানের জন্য তিনি এই তৃতীয় রূপটি ধারণ করেছেন। আচ্ছা, মানে
ইনি সেই প্রিজার্ভার বা রক্ষাকর্তা। ঠিক যখনই কোনো বড় সংকট দেখা দেয় ব্রহ্মা এবং অন্য দেবতারা এই ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কাছেই ছুটে যান। তিনি এই মহাবিশ্বের ব্যালেন্স রক্ষা করেন। আমার কাছে না এই পুরো সিস্টেমটা একটা বিশাল কর্পোরেট কাঠামোর মতো লাগছে। কর্পোরেট কাঠামো বেশ ইন্টারেস্টিং, বুঝিয়ে বলুন তো। ধরুন, মহাবিষ্ণু হলেন পুরো মাল্টিভার্স বা গ্লোবাল কোম্পানির মূল সিইও। হুম। তিনি হেডকোয়ার্টারে বসে শুধু নিঃশ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন, আর তাতেই নতুন নতুন মহাবিশ্বের জন্ম হচ্ছে। রাইট। এরপর গর্ভদোকশায়ী বিষ্ণু হলেন এক একটা নির্দিষ্ট দেশের রিজিয়নাল ডিরেক্টর, যিনি ওই দেশে কোম্পানির ভিত্তি স্থাপন করেছেন, কিন্তু সাধারণ কর্মীদের নাগালের বাইরে থাকেন। একদম। আর ক্ষীরোদকশায়ী বিষ্ণু হলেন আমাদের সেই পরিচিত HR বা লোকাল ম্যানেজার, যার কাছে কর্মীরা বা দেবতারা তাদের দৈনন্দিন অভাব অভিযোগ নিয়ে সরাসরি কথা বলতে পারেন। এই কর্পোরেট উপমাটা এই বিশাল তাত্ত্বিক কাঠামোকে বুঝতে অবিশ্বাস্য রকম সাহায্য করে। একজন লোকাল ম্যানেজার যেমন ব্রাঞ্চের সমস্যা মেটান, ক্ষীরোদকশায়ী বিষ্ণু ঠিক তেমনি এই মহাবিশ্বের সমস্যাগুলো মেটান। দারুণ একটা মেকানিজম। এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যোগ করা প্রয়োজন। আমরা যে বিষ্ণুর দশাবতারের কথা জানি, রাম, কৃষ্ণ, মৎস্য, কুর্ম। হ্যাঁ, এই 10টি অবতার কিন্তু মহাবিষ্ণু বা গর্ভদোকশায়ী বিষ্ণু থেকে আসেন না। তার মানে অবতাররা ওই লোকাল ম্যানেজারের কাছ থেকেই আসেন। ঠিক তাই। এই অবতারগুলো সরাসরি ক্ষীরোদকশায়ী বিষ্ণু থেকেই আসেন, কারণ নির্দিষ্ট সময়ের ভারসাম্য রক্ষা করা বা ধর্ম সংস্থাপনের দায়িত্ব তো সম্পূর্ণ তার কাঁধে। এটা সত্যি একটা বিশাল রিয়েলাইজেশন। আমরা এতদিন যাকে একজন একক সত্তা বলে ভাবতাম, তিনি আসলে 3টি ভিন্ন স্তরে, ভিন্ন রূপে মাল্টিভার্সকে পরিচালনা করছেন। স্পেস বা স্থানের বিশালতাটা বুঝতে পারছেন তো? হ্যাঁ, মাথা খারাপ করা বিশালতা। তবে স্পেসের এত বিশাল ব্যাপ্তি জানার পর আমার মনে হয় এবার টাইমলাইনের ধারণায় আমাদের একটু প্রবেশ করা উচিত। অবশ্যই। কারণ সোর্সে সময়ের যে হিসেব দেওয়া আছে তার রীতিমতো ছাদ উড়িয়ে দেওয়ার মতো। এই পুরো সিস্টেমটা কত সময় ধরে চলছে? আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে বৈদিক সময়ের স্কেল আমাদের আরও বেশি অবাক করবে। আমরা আবার ব্রহ্মার ধারণায় ফিরে যাই। আচ্ছা। প্রাচীন ভাস্কর্যগুলো যদি খেয়াল করেন, দেখবেন ব্রহ্মাকে সবসময় বৃদ্ধ হিসেবে দেখানো হয়, তার লম্বা সাদা দাড়ি থাকে। দেখেছি। অন্যদিকে শিব বা বিষ্ণুকে সবসময় চিরতরুণ এবং অমর হিসেবে দেখানো হয়। এর কারণটা কি হতে পারে বলে মনে হয়? এর কারণ খুব সম্ভবত ব্রহ্মা অমর নন, তাই না? তিনি এই মহাবিশ্বের প্রথম মরণশীল বা মোর্টাল সত্তা। যেহেতু তার জন্ম হয়েছে, তাই মৃত্যুও আছে। পারফেক্ট। ব্রহ্মা মহাবিশ্বের স্রষ্টা হলেও তার একটি নির্দিষ্ট আয়ু আছে। ব্রহ্মার পুরো জীবনকাল, যা 100 বছর বলে ধরা হয়, সেটি হল একটি মহাবিশ্বের সম্পূর্ণ আয়ু। মানে ব্রহ্মার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়টাই একটা ইউনিভার্সের লাইফ স্প্যান। একদম। আর এখানেই সেই মাথা খারাপ করা গাণিতিক স্কেলটা সামনে আসে। আমাদের শ্রোতাদের বলি, ব্রহ্মার এই 100 বছর মানে কিন্তু আমাদের পৃথিবীর 100 বছর নয়। একেবারেই নয়। মানবীয় হিসাবে ব্রহ্মার 100 বছর হল 311 ট্রিলিয়ন সৌর বছরের সমান। মানে 311-র পর 12টা শূন্য বসালে যে সংখ্যাটা হয় তত বছর। বাপরে! আর সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হল এই 311 ট্রিলিয়ন বছর, যেটা একটা গোটা মহাবিশ্বের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অকল্পনীয় সময়, সেটা ওই মহাবিষ্ণুর মাত্র একটি নিঃশ্বাস নেওয়া এবং ছাড়ার সমান। এই সংখ্যাগুলো আমাদের প্রচলিত চিন্তার পরিধিকে সম্পূর্ণ ভেঙে দেয়। যখন এত বিশাল গাণিতিক হিসাব দেওয়া থাকে, তখন বুঝতে হবে এর পেছনে অত্যন্ত জটিল কোনো দর্শন কাজ করছে। হ্যাঁ, এটা কোনো সাধারণ গল্প হতে পারে না। ঠিক। 311 ট্রিলিয়ন বছরের এই স্কেল প্রমাণ করে যে প্রাচীন এই জ্ঞান কতটা সুদূর প্রসারী ছিল। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? আমাদের সোর্স থেকে আমরা জানতে পারছি যে আমরা বর্তমানে ব্রহ্মার জীবনের ঠিক কোন পর্যায়ে আছি তারও একটা খুব স্পেসিফিক হিসাব দেওয়া আছে। হ্যাঁ, অত্যন্ত স্পেসিফিক। বলা হচ্ছে ব্রহ্মার জীবনের প্রথম 50 বছর ইতিমধ্যেই পার হয়ে গেছে। বর্তমানে তিনি তার 51তম বছরে পদার্পণ করেছেন। রাইট। আরও নির্দিষ্ট করে বললে, আজ ব্রহ্মার 51তম জন্মদিনের প্রথম দিনের ঠিক দুপুরবেলা চলছে। এবং মানুষের হিসাবে এই সময়কালটা হলো প্রায় 155 ট্রিলিয়ন বছরের কাছাকাছি। ভাবা যায় 155 ট্রিলিয়ন বছর। একটি প্রাচীন টেক্সট কতটা নির্দিষ্টভাবে সময়ের এই বিশাল ক্যানভাস তৈরি করে রেখেছে। এটি আমাদের মানবীয় অস্তিত্বের ক্ষুদ্রতাকে খুব প্রকটভাবে আমাদের সামনে তুলে ধরে।
সত্যি বলতে কি এই সংখ্যাগুলো নিয়ে ভাবলে এক ধরনের অস্তিত্বগত শূন্যতা বা এক্সিস্টেন্সিয়াল ড্রেড তৈরি হয়। কেন বলুন তো? কারণ মানবজাতির পুরো ইতিহাস, আমাদের সভ্যতা, প্রযুক্তিগত উন্নতি, এই ১৫৫ ট্রিলিয়ন বছরের স্কেলে এগুলো তো ১ সেকেন্ডের ভগ্নাংশও নয়। আমরা নিজেদের মহাবিশ্বের কেন্দ্র মনে করি, অথচ আমরা ব্রহ্মার একদিনের একটা অতি ক্ষুদ্র ধুলোকণা মাত্র। কিন্তু এর একটা খুব সুন্দর ইতিবাচক দিকও আছে। সেটা কি? এই জ্ঞান আমাদের দৈনন্দিন জীবনের ওই ছোট আবদ্ধ চিন্তাভাবনা বা ইগো থেকে বের করে আনে। আমরা যখন বুঝতে পারি যে অনন্তকাল ধরে অসংখ্য মহাবিশ্ব তৈরি হচ্ছে এবং লয় পাচ্ছে, তখন আমাদের নিজেদের সমস্যাগুলোকে খুব তুচ্ছ মনে হয়। পয়েন্ট। একই সাথে পুরো সিস্টেমটা কতটা নিখুঁতভাবে পরিচালিত হচ্ছে তা আমাদের মুগ্ধ করে। সত্যি তাই। আজকের এই তাত্ত্বিক বিশ্লেষণে আমরা এমন অনেকগুলো ভারী বিষয়কে বোঝার চেষ্টা করলাম। আমরা দেখলাম কিভাবে বিষ্ণুর ৩টি রূপ ধাপে ধাপে পুরো মাল্টিভার্সকে ধরে রেখেছে। একদম। কারণ সাগরে শায়িত মহাবিষ্ণু, যার নিঃশ্বাসে বিগ ব্যাং ঘটে, তারপর গর্ভদোকসায়ী বিষ্ণু, যিনি প্রতিটি মহাবিশ্বের গভীরে প্রবেশ করে ভিত্তি স্থাপন করেন, এবং সবশেষে ক্ষীরোদকশায়ী বিষ্ণু, যিনি লোকাল ম্যানেজারের মতো মহাবিশ্বের ভারসাম্য ধরে রাখেন। এই স্তরে স্তরে বিভক্ত প্রশাসনিক কাঠামো আমাদের পরিষ্কারভাবে শেখায় যে এত বিশাল একটি ব্যবস্থা কখনোই রৈখিক হতে পারে না। আমার তো মনে হয় আজকের আলোচনার পর রাতে যখন আকাশের দিকে তাকানো হবে, আকাশকে আর আগের মতো মনে হবে না। হ্যাঁ, একদমই তাই। মনে হবে আমরা সেই অনন্ত মেগাসিটির একটা ছোট্ট জানলার ধারে দাঁড়িয়ে আছি। এটি মানুষের চিন্তার দিগন্ত সম্প্রসারণের চমৎকার একটি উপায়। আলোচনার একদম শেষে এসে আমার মাথায় একটা নতুন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যা আমি সবার ভাবনার জন্য ছেড়ে দিতে চাই। বলুন। আমরা জানলাম যে মহাবিষ্ণুর মাত্র একটি নিঃশ্বাস নেওয়া এবং ছাড়ার মাঝখানে আমাদের এই মহাবিশ্বের ৩১১ ট্রিলিয়ন বছরের পুরো জন্ম ও মৃত্যু লুকিয়ে থাকে। তিনি কেবল শুয়ে শ্বাস নিচ্ছেন। কিন্তু একবার ভেবে দেখেছেন কি, মহাবিষ্ণু যখন সত্যিই ঘুম থেকে জেগে ওঠেন বা তিনি যখন তার শয্যায় পাশ ঘোরেন, তখন কি ঘটে? বাপরে, সাংঘাতিক চিন্তা। তিনি নিজেই যদি স্পেস বা মহাশূন্য হন, তবে এই অনন্ত স্পেসের বিশাল কাঠামোর বাইরে আসলে কি আছে? মহাবিষ্ণুর বাইরের জগৎটা আসলে কেমন? এর উত্তর হয়তো আমাদের কল্পনারও অতীত। একদম। এই অকল্পনীয় প্রশ্নের কোনো সহজ উত্তর হয়তো নেই, কিন্তু এই প্রশ্নটাই আগামী দিনের ভাবনার বড় খোরাক যোগাবে। আজকের এই গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি। নতুন কোনো রহস্যের খোঁজে আমরা আবার ফিরে আসব।